দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করতে চাই, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি প্রণোদনা তহবিল ঘোষণা করেছে দেশের অর্থনীতিতে গতি ফেরাতে, এবং সেই সঙ্গে যে বন্ধ কলকারখানাগুলো আছে কিংবা আংশিক চালু আছে সেই সমস্ত কলকারখানাগুলোকে সচল করে অর্থনীতিতে একটি গতিশীলতা আনার লক্ষ্যে এই প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। আমরা আজ আলোচনা করব সেই প্রণোদনা তহবিল পেলে অর্থনীতিতে কতটা গতি আসতে পারে এবং সেই সঙ্গে এক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর দিকে একটু নজর দিতে হবে এবং তার নানা বিষয় নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বিকেএমই এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, এটিএন নিউজের দর্শক শ্রোতা সবাইকে বিকেএমই এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। জি, আমি আলোচনার শুরুতে যে কথাটি বলছিলাম যে অর্থনীতিতে গতিশীলতা আনার জন্যই সরকার এই উদ্যোগটি নিয়েছে এবং একই সঙ্গে যে কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো যাতে সচল হয়ে অর্থনীতিতে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তো কথা হচ্ছে যে প্রণোদনা তহবিল পেলেই কি সেগুলো গতিশীলতা আসবে? কারণ শুধুমাত্র যে কারখানাগুলো বন্ধ হয়েছে সেগুলো তো শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক সময় দেখা যাচ্ছে যে তার ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে। একই সঙ্গে যে কথাটা আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, গ্যাস বিদ্যুতের সংকট, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখেন, প্রথমে আমি ধন্যবাদ জানাই সরকারকে যে প্রথমে সরকার যে উদ্যোগটা নিয়েছে খুব সাহসী উদ্যোগ, জি, বন্ধ কারখানা চালু করবে। তো গত মে মাসের 11 তারিখ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি, তারপরে আমরা গভর্নর মহোদয়ের সাথেও দেখা করি। জি, তো আমরা দুইজনকেই বলেছিলাম যে বন্ধ কারখানা চালু করাটা অনেক কঠিন, তার চেয়ে সহজ হলো যে কারখানাগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এখনো চলমান আছে, তাদেরকে বাঁচিয়ে রাখা। এবং আমি মনে করি ওইটা করাটা হলো ফরজ। আপনার ভাষায় যেটা আপনি বলতেন সবসময় যে আইসিইউতে আছে, যারা যে ইন্ডাস্ট্রি যেগুলি আইসিইউতে আছে এদেরকে বাঁচিয়ে রাখা। তো সরকার এই উদ্যোগটা পরবর্তী সার্কুলারে এইটাও করেছেন, সেই জন্য মানে এইটাও অপশনটা রেখেছেন যে আংশিক বন্ধ বা বন্ধ হওয়ার উপক্রম যে ফ্যাক্টরি সেগুলিকে সাপোর্ট দেওয়া। সেই জন্য সরকারকে ধন্যবাদ। তো এই বিষয়গুলি কিভাবে হবে, কোন পলিসিতে যাবে, এই সব বিষয় নিয়ে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক কি ভাবছে এটা আমরা এখনো জানি না। ওনারা সার্কুলারটা দিয়েছেন, বাট সার্কুলারের মধ্যে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে। যেমন ধরেন, ওনারা বলছেন যে যে সমস্ত প্রতিষ্ঠান ক্লাসিফাইড তারা আবেদন করতে পারবে না। তো ক্লাসিফাইড হয়েছে বলেই তো বন্ধ হয়েছে, আর ক্লাসিফাইড হচ্ছে বলেই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তো তারাই যদি আবেদন করতে না পারে তাহলে তো কি হবে? আচ্ছা, সেখানে কথা আসছে তাহলে তাদেরকে ক্লাসিফিকেশন থেকে রিশিডিউল করে আবেদন করবে। তো এখন ক্লাসিফিকেশন থেকে রিশিডিউলটা কতদিনের জন্য হবে, যেটা আমরা সাধারণত দেখি ব্যাংক বলে যে তাদের 5 থেকে 6 বছরের বেশি রিশিডিউল দেওয়ার এখতিয়ার নাই। তো প্রথমবার তাকে 5-6 বছরের জন্য রিশিডিউল দিতে হবে, ফেল করলে পরবর্তী সময় গিয়ে আরো বড়। তাহলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলার জারি করেছে, যেটি নিশ্চয়ই আপনি জানেন, যে শুধুমাত্র ঋণ খেলাপিদের তাদের ঋণের মূলটা পরিশোধ করলে সুদ মওকুফ। তাহলে কি এই সুযোগটা কি ওটার জন্যই দেয়া হলো কিনা? আমি মনে করি এইটা হলো সবচেয়ে কার্যকর ব্যবস্থা। যে কারণ অনেকেই তার মূল টাকাটা কিন্তু সামান্য, আমরা যেটা সাধারণত দেখি অনেকগুলি কেস স্টাডি আমার কাছে আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মূল ঋণের টাকাটা খুব সামান্য পরিমাণ থাকে, কিন্তু এটা বড় হইতে এমন পর্যায়ে গিয়েছে, ইন্টারেস্ট বাড়তে অনেক বড় পর্যায়ে গিয়েছে যে ওইটা তার বহন করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সরকার যে এই যে উদ্যোগটা নিয়েছে যে তার মূল টাকাটা মানে ইন্টারেস্টটা মাফ করে দিয়ে মূল টাকা, তাহলে অনেকেই কিন্তু বিজনেসে ফিরে আসতে পারে। কিন্তু এটা নিয়ে তো সমালোচনাও আছে, যারা ধরেন যে সমস্ত উদ্যোক্তা ব্যবসায়ী নিয়মিত ঋণ পরিশোধ করে তাদের প্রতি এটা অবিচার কিনা, হ্যাঁ, তো এবং এতে করে ঋণ খেলাপি আরো উৎসাহিত হচ্ছে কিনা। হ্যাঁ, তাদের প্রতি এটা আমি মনে করি একটা বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্যটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, যারা নিয়মিত ঋণ পরিশোধ করেছে বা করছে তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায়, তাকে কিভাবে ওই জায়গাটাতে কিছু রিল্যাক্স দেওয়া যায়, এইটা আমার মনে হয় সরকারকে ভাবা দরকার সেই জায়গাটাতে। এখন যারা মনে করেন এখানে দেখা যাবে যারা টাকা পরিশোধ করে, মূল টাকা পরিশোধ করে, অনেকে হয়তো
এই ব্যবসায় আর ফিরবে না। কারণ অনেকে ধরেন আজ থেকে হয়তো 5-7 বছর 10 বছর আগে ব্যবসায় গুটিয়ে ফেলছে, তাইলে তারা তাদের পক্ষে অনেকের পক্ষে আর ব্যবসায় ফিরে আসা সম্ভব না। জি। কেউ কেউ হয়তো ফিরে আসবে, বাট ফিরে আসলেই তাকে যে পুরোপুরি সাপোর্টটা দিয়ে টাকা দিয়ে দিতে হবে, সেই জায়গাটা আমার মনে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এই কারণে যে আগে বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলি যাদেরকে রিফাইন্যান্সটা করবে তার পক্ষে ফিরে আসা সম্ভব কিনা, এটা আবার ব্যাংক কিন্তু খুব ভালো বুঝবে, কারণ তার ক্লায়েন্টকে ব্যাংক ভালো চিনে। জি, এ প্রসঙ্গে আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকে বলছেন কিংবা বাংলাদেশ ব্যাংকও মনে করছেন, যখন তাদেরকে প্রণোদনা তহবিলের থেকে অর্থ দেয়া হবে তখন এই বন্ধ কলকারখানা চালু হয়ে তখন সে ঋণ পরিশোধ করে তার খেলাপি ঋণটা সে পরিশোধ করতে পারবেন। আবার অনেকে বলছেন যে এতে করে ঋণ পরিশোধ তো হবেই না, উল্টো খেলাপি ঋণের পুনর্বিন্যাস হবে, অর্থাৎ অনেকে প্রণোদনা তহবিল থেকে অর্থ নেবেন সেটা তছরূপ করবেন। এরকমের একটা বিতর্কও আছে, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করেন? দেখেন, আমার যদি এর আগে বক্তব্য শুনে থাকেন, আমি একদম খুব স্পষ্টত এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে আমি আমার একটা বিনীত সাবমিশন আমি করেছিলাম। সেটা হচ্ছে যে ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যাকেই নতুন করে এই বিনিয়োগটা করবে, টাকাটা দিবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের অথবা ব্যাংকের একজন প্রতিনিধিকে ওখানে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া, যাতে এই টাকাটা আবার মিসইউজ না হয়, প্রপার ইউটিলাইজেশনে যায়। এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে একজন উদ্যোক্তা, একজন প্রকৃত উদ্যোক্তা ব্যবসায়ী কি পরিমাণ হেসেল, কি পরিমাণ মানে সরকারের বিভিন্ন দপ্তরে বিড়ম্বনার শিকার হইয়া ব্যবসা পরিচালনা করে, এইটা উনি একটু দেখে আসা দরকার। না, কিন্তু আপনি যে কথাটা বললেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক যে হিসাবটা করেছে যে তারা প্রায় 1200-রও বেশি কলকারখানা বন্ধ বা আংশিক চালু রয়েছে এমন একটা তালিকা তারা করেছে, তাহলে এতগুলো কলকারখানায় কি পর্যবেক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে কিংবা তদারকি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া সম্ভব হবে? এটি গেল এক। আর 2 হচ্ছে যে তহবিলটা ঘোষণা করেছে 60,000 কোটি টাকা, তার মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রায় 19-20 হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল এটা, আর হচ্ছে 41,000 বা 40,000 কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলো দেবে। আচ্ছা, এখানে আপনার যে 1200 যেটা আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক বলছে 1200-র মধ্যে 1200ই ফিরে আসবে, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আবার 1200ই তাদের অধিকাংশ আবার নিজেরাই বলতে চাচ্ছে যে তারা বিজনেসে ফিরবে না, তারা সেফ এক্সিট চায়। রিসেন্টলি গত 2-3 দিন আগে কিন্তু এক্সিট পলিসির একটা সার্কুলার হয়েছে। তো এখন কেউ যদি সেফ এক্সিট নিয়ে এখান থেকে চলে যায়, ওকে, চলে যেতে চাইলে তাকেও আমি মনে করি সেই সুযোগটা দেওয়া দরকার। আর যারা ফিরে আসতে চায় তাদেরকে ওই জায়গাগুলি খুব তদারকি করে যে তার পক্ষে ফিরে আসা সম্ভব কিনা, পরিচালনা করতে সম্ভব কিনা, অতীতে কেন বন্ধ হয়েছে, এই বিষয়গুলি একটু পর্যালোচনা করে দেওয়া হলে, এবং সেখানে যদি একজন পর্যবেক্ষককে অন্তত মনে করেন একজন পর্যবেক্ষক 5টা দেন না, আপনি 5টার দায়িত্ব দেন যে উনি এই 5টা মাসে প্রতি মাসে ঘুরে ফিরে ওনারা এইগুলিকে একটু পর্যবেক্ষণ করবে। হবে কি, এই পর্যবেক্ষণটার মধ্যে রাখলে হবে কি, 2টা জিনিস সহযোগিতা পাবে, যে তার কাছ থেকে কিছু পরামর্শ ওই উদ্যোক্তা তখন পেতে পারে যে এমনি না এমনি করেন। আবার ওই উদ্যোক্তাও আবার কোনো বেলাইনে যাইতে হলে ওখানে উনি দেখতে পারবেন। আমার মনে হয় এই তদারকিটা দরকার আছে। অনেকে বলছেন যে দেখা যাচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অনেকে প্রণোদনা তহবিল নিয়ে সেটাকে আত্মসাৎ করবে। এটা অনেক ব্যবসায়ীদের দিক থেকেও এই উদ্বিগ্নতার কথা জানানো হয়েছে, পাশাপাশি অর্থনীতি বিশ্লেষক বলছেন যে এটা একটা লুটপাটের তহবিল হবে। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এখন যিনি গভর্নর মহোদয় যিনি আছেন, উনি একজন ব্যবসায়ী, উনি বুঝবেন কোন ব্যবসায়ীকে বা কাকে দিলে এটা প্রপার ইউটিলাইজেশন হবে, আর কাকে দিলে এই মিসইউজটা হবে উনি বুঝবেন। বা পার্টিকুলারলি আমি ব্যাংকের কথাও বলবো, সেই ব্যাংক তার ক্লায়েন্টকে চিনে। তো সুতরাং ব্যাংক যদি এই জায়গাটাতে স্বচ্ছ থাকে, স্বচ্ছতা বজায় রাখে, তাহলে আমার মনে হয় না এই ধরনের পরিস্থিতি এখানে স্বচ্ছতার জন্য ব্যাংকেই মূল ভূমিকাটা পালন করতে হবে। কারণ আমি একটা জিনিস ছোটবেলা থেকে আমি একটা জিনিস শিখে আসছি, সেটা হলো আমাকে এনআর গ্রুপের যে এমডি, আমার যে বিজনেসের যিনি আমার গুরু বলি বা যার কাছ থেকে আমার শিখা, আমার বড় ভাই আর আমার বড় ভাইয়ের একমাত্র ব্রাদার ইন ল, এনআর গ্রুপের এমডি। তো উনি আমাকে সেই 90 সালে আমাকে একটা কথা বলেছিলেন যে জীবনে কখনো ব্যাংকের সাথে কখনো ছলচাতুরি করবে না, কখনো 2 নাম্বারে কিছু করবে না, কখনো
মানে ব্যাংকে এটা বুঝতে, তুমি এটা বুঝাইতে সক্ষম যখন যদি হও যে ব্যাংক তোমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে ব্যাংক তোমাকে মানে যে কোনো রকমের সাপোর্ট দিতে কখনো কার্পণ্য করবে না। তো সুতরাং ব্যাংক জানে তার কোন ক্লায়েন্ট মানে স্বচ্ছ, কোন ক্লায়েন্ট মানে মিসইউজ করবে না, এটা ব্যাংক কিন্তু খুব ভালো কেওয়াইসিটা ভালো করে জানে, নো ইওর কাস্টমার। একদম। ব্যাংক কিন্তু আমি তো দেখি, কারণ আমি যেভাবে আমি দীর্ঘদিন যাবৎ ব্যাংকের সাথে আমার যে সম্পর্ক, ব্যাংক কিন্তু খুব ভালো করে জানে যে ব্যাংকের কোন ক্লায়েন্টটা কেমন, কে নিয়ে মিসইউজ করবে কে করবে না, এটা ব্যাংক ভালো করে জানে। না, কিন্তু 1200 কলকারখানা বন্ধ বা আংশিক চালু, তো সেগুলো যদি পুরোপুরি যখন চালু হয়, এমনিতে তো গ্যাস বিদ্যুতের ক্রাইসিস আছে, সেটা মেকআপ হবে কিভাবে? আপনারা যারা এক্সিস্টিং আছেন, আপনারা তো নিজেরাই এটা পর্যাপ্ত পাচ্ছেন না বলে আপনারা দাবি করছেন, তাহলে যখন নতুনগুলো আসবে তখন কি হবে? আচ্ছা, এখন না, নতুনগুলি আসবে বলতে আপনি মানে মনে করেন পুরনোগুলো যারা যেগুলো চালু যারা হবে। বন্ধ হওয়ার উপক্রম, জি, তাদের কি সাপোর্ট লাগবে? কারো হয়তো একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, কিছু ফাইন্যান্স দিলে হয়তো সে ঘুরে দাঁড়াবে। জি, কাউকে হয়তো তার যে বর্তমানে যে ঋণের কিস্তি আছে, সেই কিস্তির ইনস্টলমেন্ট যেটা মান্থলি পরিশোধ করা লাগে, এটা এত হাই যে তার পক্ষে এটা প্রতি মাসে বহন করা সম্ভব হয় না। তাইলে তাকে রিশিডিউলটাকে বাড়াই দিয়া, টাইম বাড়াই দিয়া, তাকে ওই ঋণের কিস্তির পরিমাণটা ছোট করে দিতে হবে। কারো হয়তো ইন্টারেস্ট রেটটা বেশি ধরা হয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে ইন্টারেস্ট রেটটা কমাই দিলেই হবে। কাউকে হয়তো ওই বাংলাদেশ ব্যাংকের নানা পলিসির মধ্যে নানা কিছু থাকে, এক একজনের এক এক রকম সমস্যা। আমি যেটা বারবার বলি যে আইসিইউতে যখন একটা রুগী থাকে, ডাক্তার গিয়া পর্যবেক্ষণ করে তার কোন মেডিসিন দরকার সেটা দেয়। তো বাংলাদেশ ব্যাংক যদি বলে যে তার পলিসির মধ্যে তো এটা নাই, তাকে এটা দেওয়া যাবে না, তাইলে কিন্তু শেষ। পলিসি না থাকলেও ওই তাকে পর্যবেক্ষণ করে তার জন্য যেটা দরকার, পলিসি না থাকলেও তাকে সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরকম অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে যে বাংলাদেশ ব্যাংকে গেছে, বাংলাদেশ ব্যাংক পলিসিতে নাই বলে, সার্কুলারে নাই বলে সেটাকে ফেলে রেখেছে। কিন্তু হ্যাঁ, জি, তো ফলে ওই যেই লোকটা চালু করতে চাচ্ছে বা বেঁচে থাকার চেষ্টা করছে, সে কিন্তু আর বেঁচে থাকছে না, সে কিন্তু তার ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। এবং সেখানে ওই বাংলাদেশ ব্যাংকের এরকম ছোটখাটো সিদ্ধান্তের মানে অভাব আমার কাছে মনে হয়েছে। কিন্তু এই জায়গায় স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি নিশ্চিত করাটাই তো একটা বড় চ্যালেঞ্জ হবে। অবশ্যই স্বচ্ছতা যার মধ্যে থাকবে না, আমি মনে করি যে তাদেরকে কোনো সহযোগিতা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। স্বচ্ছতাটা মেনটেন করতে হবে। আপনার সঙ্গে আমরা এ ব্যাপারে আরো আলোচনা করব। তো এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি ঘোষিত প্রণোদনা তহবিল এবং সেই সঙ্গে বন্ধ কলকারখানা চালু করার যে বাস্তবতা, সেটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিকেএমই এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। যে বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, আপনার কাছে একটু জানতে চাই, ধরেন যে সমস্ত উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী যারা ব্যবসা গুটিয়ে নিতে চান, সেই উদ্যোক্তা একজন ব্যবসায়ী কিভাবে সেটি নিতে পারেন, অর্থাৎ এক্সিটটা কিভাবে হতে পারে? দেখেন, আমার দেখা বা প্রতিদিনই এরকম অসংখ্য উদ্যোক্তার সাথে আমার কথাবার্তা হয়, দেখা হয়, আইসা বসে থাকে আমার কাছে, বিকেএমইতে বসে থাকে, যে তারা একটা সেফ এক্সিট চায়। এখন এক্সিট নিতে পারছে না, মানে একটা তাদের উপর যে মানসিক যন্ত্রণা, মানসিক টর্চার, মেন্টাল টর্চার হচ্ছে প্রতিনিয়ত ব্যাংক কর্তৃক, নানাভাবে তাকে হেস্তনেস্ত করা হচ্ছে, মামলা দেওয়া হইতেছে, চেকের আনডেটেড ব্ল্যাঙ্ক চেক যেগুলি ব্যাংক নিয়ে রাখে, সেগুলিতে অ্যামাউন্ট বসাই দিয়ে, একটা ডেট বসাই দেওয়া, ওইটা নিয়ে মামলা করতেছে। যদিও হাইকোর্টের কিছু ভার্ডিক্ট এই ক্ষেত্রে আছে, কিন্তু ব্যাংক এগুলি মানে না, তারা এইভাবে প্রতিনিয়ত মামলা মোকদ্দমা করেই যাচ্ছে। তো এই সমস্ত লোকগুলি চাচ্ছে তাদের যে মূল যে টাকাটা, এই টাকাটা দিয়ে তারা বিদায় নিতে চায়। তো এখন বাংলাদেশ ব্যাংক যদি সেফ এক্সিট পলিসিটা করে দেয়, যেমন ধরুন ইন্টারন্যাশনালি আপনারা চ্যাপ্টার 11-এর কথা শুনেছেন, আমরা বিশ্বের অনেক দেশের সাথে অনেক বায়ার আমাদের মাল নিয়ে টাকা দিচ্ছে না, তারা চ্যাপ্টার 11-এ তাদেরকে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করছে এবং তারা সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছে। ওখানে একজন
প্রশাসক বসাচ্ছে বা কিছু একজন ইয়ে বসাচ্ছে, বসাই দিয়ে ওখান থেকে ওরা চলে যাচ্ছে। পরবর্তীতে আমরা কিন্তু টাকা পয়সা পাই নাই, এরকম বহু নজির আছে। মানে বাংলাদেশের এক্সপোর্টাররা এইসব ক্ষেত্রে টাকা পায় নাই। তো এখন আমাদের যারা এরকম ব্যবসায়ী, যারা ব্যবসা করতে গিয়া নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায় ফেল করেছে, তাদেরকেও যদি মূল টাকাটা দিয়ে মানে তাদেরকে সেফ এক্সিটটা দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে অনেকেই কিন্তু এই যে মানসিক একটা যন্ত্রণা, অত্যাচার থেকে তারা রেহাই পাবে। অনেকে বিদেশে গিয়া মানে পালিয়ে রয়েছে, যে তারা দেশেই আসছে না। তো কেন তাকে আপনি একটা সেফ এক্সিট দিয়ে দেন, চলে যাক সে। আর কেউ যদি ব্যবসায় ফিরে আসতে চায়, ওকে, মোস্ট ওয়েলকাম, তাকে ফিরে আসার সেই সুযোগটাও সরকার দিলে তাহলে কর্মসংস্থান বাড়বে, নতুন করে রপ্তানি খাতে আরও কিছু রপ্তানিকারক যোগ হবে। সেই জায়গাটা আমার মনে হয় সরকার, বাংলাদেশ ব্যাংক, গভর্নর মহোদয় একজন ব্যবসায়ী মানুষ হিসেবে উনি জিনিসটা বুঝবেন এবং বুঝেন বলে আমরা মনে করি, যে সেই অনুযায়ী ওনারা ইয়েটা দিবেন, পলিসিটা দিবেন এবং সেইভাবে ওনারা নার্সিং করবেন। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনও নীরবতা দেখছি বা স্থবিরতা দেখছি, যে কিছু কিছু জায়গায় যে সামান্য সাপোর্ট দিলে সে সার্ভাইভ করবে, সেটা কিন্তু হচ্ছে না। তো সেই জায়গাটা আমার মনে হয় একটু দেখা দরকার। কেন হচ্ছে না? যেমন আমি জানি না, আমি এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির যিনি ডাইরেক্টর জিএম সাহেব, ওনার সাথে কথা বলেছি। বেশ কয়েকদিন আমি ডেপুটি গভর্নর যিনি এটার অ্যাসাইন, ওনার সাথে অনেকবার ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, উনি ফোন রিসিভও করেন নাই, মেসেজেরও কোনো রিপ্লাই দেন নাই। গভর্নর মহোদয়কেও কানেক্ট করতে পারছি না বিষয়টা জানার জন্য, কেন বাংলাদেশ ব্যাংক এই ধরনের ইয়েগুলিকে রেসপন্স করছে না বা দিচ্ছে না। ওনারা বলছেন যে ওনাদের পলিসিতে নাই। তো পলিসিতে নাই, তাইলে লোকটাকে তো ফিরে আসার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাইলে আপনি পলিসি যেমনি দিলে সব ফিরে আসতে পারবে, সেইটা করেন আপনারা। আমরা আশাবাদী যে এটা বাংলাদেশ ব্যাংক করবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এক্সিট পলিসির পাশাপাশি ফিরে আসার পলিসিও দরকার। দরকার যেমন আমি উদাহরণটা যদি আপনাকে দেই, উদাহরণটাই দেই, মানে তাইলে জিনিসটা বুঝতে পারবেন। একটা সোয়েটার ফ্যাক্টরি, নামটা কি ভুলে গেলাম, আচ্ছা, একটা সোয়েটার ফ্যাক্টরি 120 কোটি টাকা দিয়ে প্রিমিয়ার ব্যাংক নতুন একজন উদ্যোক্তা খুঁজে বের করে তার কাছে, এবং সাথে একজন কোরিয়ান সহ, তার কাছে এই সোয়েটার ফ্যাক্টরি, গ্রিন সোয়েটার, তো এই সোয়েটার ফ্যাক্টরিটা তার কাছে বিক্রি করেছে নতুন করে। 120 কোটি টাকা তার সাথে কন্ট্রাক্ট হয়েছে। তাকে প্রথমে রিশিডিউল দেওয়া হয়েছে 6 বছরের, মানে 72 মাস। তো তারা আবেদন করছে যে তাদেরকে নীতি সহায়তার যে সার্কুলার, 10 বছরের রিশিডিউল, 2 বছরের গ্রেস পিরিয়ড, সেটার আওতায় তাদেরকে দেওয়ার জন্য। তো বাংলাদেশ ব্যাংক তখন এটা গত এই বছরের জানুয়ারিতে এসে, ফেব্রুয়ারির বোধহয় প্রথম সপ্তাহে তাদেরকে এই 8 বছরের রিশিডিউল দিয়ে 1.5 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদনও দিচ্ছে না, রিজেক্টও করছে না। আমি একটা চিঠি দিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে গত মে মাসের 18 তারিখে। বাংলাদেশ ব্যাংক আমার চিঠিটা ব্যাংককে পাঠিয়ে দিয়ে বলছে যে বিধান মোতাবেক ব্যবস্থা নিতে। এখন বিধানটা কোনটা? ব্যাংক তো আটকায় রয়েছে কোনো একটা জায়গাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য। তো এখন ব্যাংক তো বসে রয়েছে, এখন আমি কোন বিধান মতো দিচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে? লোকটা গত বছর জুন মাসে তাকে রিশিডিউল দেওয়া হয়েছিল, গত বছরের 2025-এর 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে, 72 মাসের রিশিডিউল দিয়ে প্রথমটা। সেই প্রথমটার মেয়াদ, মানে গ্রেস পিরিয়ডের মেয়াদ কিন্তু এই জুনে শেষ হয়েছে। তার মানে তাকে জুনের আগে শেষ হয়েছে 1 বছর। তো জুনে কিন্তু তার একটা কিস্তি পরিশোধের ডেট ছিল, সেইটা করতে পারে না, কারণ সে এখনো চালুই করতে পারে না। তার মানে সে জন্মের আগেই কিন্তু সে ক্লাসিফাইড হয়ে গেছে। পলিসিগত দুর্বলতা কি কারণে? এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তাদের বোধহয় পলিসিতে কোথাও কি নাই বা না থাকার কারণে তারা এটা করতে পারছে না। ওনারা আবার বলেছে বিধিবিধান মোতাবেক দিতে। ব্যাংক আবার বলতেছে আমি কোন বিধিবিধান মোতাবেক দিব আমরা তো বুঝতেছি না। আবার আমাকে ওই দিন ব্যাংকের এমডি সাহেব বললেন যে তাকে আবার একটা নেগোসিয়েশন মানি 3 কোটি টাকা মতো দেওয়ার জন্য বলা হয়েছে। তো একবার তো রিশিডিউলে 3 কোটি টাকা দিছে, তো আবার তার কাছে নেগোসিয়েশন মানি নামে আবার 3 কোটি কেন চাচ্ছেন? আর যদি চানি, সে যদি দিতে না পারে, তাহলে তার কাছে তো তাকে ডেকে এনে আপনি এটা তাকে গসাইছেন তো, তাহলে তো এখন কি তাহলে সে আপনার ওই
প্রতিষ্ঠানকে উদ্ধার করতে এসে সে নিজেও কিন্তু এখন বিপদে পড়ে গেল, বিপদে পড়ছে। সাথে একজন কোরিয়ান সহ। যে আপনার কথা প্রসঙ্গে একটি মানে বিষয় আমার জানার খুব ইচ্ছা, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, কোনো উদ্যোক্তা তো চায় না যে তার প্রতিষ্ঠানটা বন্ধ হোক। হয়ে যাক। তো সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ক্ষেত্রে কিংবা একটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ক্ষেত্রে ব্যক্তির দায় কতটা, এবং সেই সঙ্গে সরকারের নীতি পলিসি যেটা আমরা বলি সে তার দায় আসলে কতটা, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব একটু। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি ঘোষিত প্রণোদনা তহবিল এবং সেই সঙ্গে বন্ধ কলকারখানাগুলো কিভাবে চালু করা যায় সেসব বিষয় নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি বিকেএমই এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। যে আপনাকে আরেকবার স্বাগত। বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, একটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পেছনে একজন উদ্যোক্তার দায় কতটা, আর এক্ষেত্রে পলিসিগত বিষয়গুলো কতটা দায়ী? দেখেন, কোনো উদ্যোক্তাই কখনোই চায় না, প্রকৃত ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী যারা, তারা কখনোই চায় না তার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক, সে মানে ব্যবসায় ফেল করুক। কিন্তু কিছু কিছু উদ্যোক্তা নামের, ব্যবসায়ী নামের দুর্বৃত্ত তো আছেই। আমাদের মানে ব্যবসার নাম দিয়া ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং এরকম কিন্তু হয়েছে, অনেক অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। কিন্তু প্রকৃত ব্যবসায়ীরা কখনো কিন্তু এটা করে নাই। কিন্তু প্রকৃত ব্যবসায়ীরা অনেকে ফেল করেছে। কেন করেছে দেখেন, আপনি যদি দেখেন ওই যে মাহমুদ ডেনিম, আপনার নাম শুনেছেন, এবং অনেক ঘটনা ঘটছে মাহমুদ ডেনিমের, আলোচিত। হ্যাঁ, আলোচিত মাহমুদ ডেনিমের ওনার যে ছেলে আমিনুল ইসলাম সাহেবের ছেলেকে শ্রমিকরা রাস্তায় ফেলে অমানসিকভাবে মারধর করেছে। সেই মাহমুদ ডেনিম কেন বন্ধ হয়েছিল? তার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছিল, গ্যাস দিতে পারছিল না, বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে এইভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে মানে উৎপাদন করতে পারছিল না, একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন, আপনি যদি দেখেন ওই যে প্রাইড শাড়ি নাম তো শুনেছেন, হ্যাঁ, প্রাইড গ্রুপ, আমরা বিজ্ঞাপন দেখতাম প্রাইড শাড়ি। তাদের সাভার হেমায়তপুরে একটা ফ্যাক্টরি, ওখানে এরকম একটা গ্যাস কানেকশন নিয়ে সমস্যা হয়েছিল। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরে HR টেক্সটাইল এবং সেইখানে আরেকটা নামটা ভুলে গেছি, আচ্ছা যাই হোক, সেইখানে তার প্রতিষ্ঠানটা এরকম বন্ধ হয়। এরকম বহু জায়গায়। আচ্ছা, এই রিসেন্টলি একটা প্রতিষ্ঠান গ্যাস বিল দিতে পারে নাই, তার লাইন কেটে দিছে। তার ওখানে প্রায় 7,000 শ্রমিক, এই দেন দরবার চলছে, আজকে আমার অফিসে এটা নিয়ে দেন দরবার আছে, লিথি গ্রুপ ইয়েতে। তার প্রতিষ্ঠানটা এই গ্যাস লাইন বন্ধ করে দেওয়াতে এখন আর সে চালাইতে পারতেছে না। তাহলে এই যে এই ধরনের নানা রকমের, আচ্ছা গ্যাস, এখন বলবেন যে গ্যাস বিল দেয় নাই, হ্যাঁ গ্যাস বিল দেয় নাই। আপনি 12 টাকার গ্যাস, আমরা ওই দিন একটা হিসাব করছিলাম যে শুরুটা হয়েছিল 5 টাকা থেকে বোধহয় পার ইউনিট চার্জ, 5 টাকা 4 টাকা এরকম থেকে, ওখান থেকে এখন 42 টাকা এবং 40 টাকা হলো গ্যাসের চার্জ পার ইউনিটের। তো এই যে এত গুণ বৃদ্ধি করলেন, এই এত গুণ বৃদ্ধিটা কি তারা বহন করতে পারছে? ইন্ডাস্ট্রি পারছে না। এবং আমরা তখন প্রতিবাদ, আমরা সর্বোচ্চ, আমি সেখানে আমরা বলছিলাম, হিসাব করে দেখিয়েছিলাম যে কত সর্বোচ্চ খরচ হতে পারে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে 2022-এর ফেব্রুয়ারিতে যখন গ্যাসের দাম 12 টাকা থেকে 30 টাকা এবং 32 টাকা করা হয়, তখন ওনারা, আমরা বলছিলাম যে 22 টাকার বেশি কোনোভাবেই হয় না, কিন্তু ওনারা তখন 30 এবং 32 করলেন। ক্যাপটিভে 32 এবং 30 হচ্ছে শিল্পে, এরপরে আবার বাড়ানো হলো। তো এখন এই যে বর্ধিত এই বিলটা তো অনেকে বহন করতে পারছে না। তো যখন বহন করতে পারছে না তখন অনেকে বন্ধ হচ্ছে, মানে ঘন ঘন নীতির পরিবর্তন, সিদ্ধান্তের পরিবর্তন হলো। বিদ্যুৎ সংকট, এটা মানে আছেই। এরপর আবার আপনি গ্যাস বিল অনেক গুণ বাড়িয়েছেন, কিন্তু সরবরাহটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন নাই। প্রতিনিয়ত প্রায় দেখা গেছে গ্যাস সংকট, মানে আমার গ্যাসের প্রেশার নাই, ইন্ডাস্ট্রি আমি চালাইতে পারছি না, এইসব কারণে আমার উৎপাদন ব্যাহত হয়েছে। হইতে 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 আমার যখন ধরেন, আমি যদি কোনো একটা ইন্ডাস্ট্রি যদি তার মিনিমাম 80% ক্যাপাসিটিতে উৎপাদন করতে পারে, তাইলে সে ব্রেক ইভেনে চলতে পারে। 80%-এর বেশি যখন প্রোডাকশনে যাবে তখন সে প্রফিটে থাকবে। তো বিগত অনেক বছর যাবতই নানা কারণে, শুধু গ্যাস সংকট না, অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন কারণেই আমরা কিন্তু কোনোভাবেই
80% পর্যন্ত রান করতে পারি নাই, উৎপাদন করতে পারি তো নাই। এই বিষয়গুলো কি সমাধানের কি এখন কোনো সমাধানের পথ- জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সরকারকে বলছি যে আমার গ্যাস সরবরাহটা নিশ্চিত করেন। জি। মূল্য বেশি নিছেন ঠিক আছে, তারপর আমাকে গ্যাস সরবরাহটা নিশ্চিত করেন, কিন্তু সেটাও কিন্তু সরকার করতে পারে নাই। তাহলে এখন সরকারের দায়িত্ব হচ্ছে আমাকে যোগান দেওয়া, আমাকে সাপোর্ট দেওয়া। ইন্ডাস্ট্রি আমি করেছি, বিশাল টাকা ইনভেস্ট করেছি। আমার ভাতিজা একটা ডাইং ইউনিটের সম্প্রসারণ করেছে। নতুন সম্প্রসারণ ইউনিট করার পরে আমার বড় ভাই করার পরে 2 বছর যাবত অনেক চেষ্টা করেও ওই বয়লারের জন্য গ্যাসের বর্ধিত কানেকশন পায় না। না পাওয়ার ফলে 2 বছরে কিন্তু সে ইতিমধ্যে তার বিশাল ইন্টারেস্ট এবং কিস্তি, মানে চালু না করার আগে তাকে ওই যেটা বলছিলেন জি। যে কিস্তি পরিশোধ তার করতে জি হয়েছে। জি জি করতে এই হয়েছে। যে এই বিষয়টা একটু কথা বলি, সেটি হচ্ছে যে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে লোন নিলেন, যে প্রজেক্টের জন্য লোন নিলেন সেই প্রজেক্ট চালু হওয়ার আগেই তার ইন্টারেস্ট শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কারখানা উৎপাদনে যাওয়ার আগেই আমার ব্যাংক ইন্টারেস্ট শুরু হয়ে যাচ্ছে। এইটা আসলে একজন উদ্যোক্তাটাকে কতখানি বিপদের মুখে ফেলছে। দেখেন এই ধরনের বিপদ, অনেকেই বিপদগ্রস্ত এই ধরনের নিয়ে। আমার মনে হয় এখানে সরকারের একটা সমন্বিত উদ্যোগ দরকার, যেটা বিডা করতে পারে। যে একজন মানুষকে আপনি 100 কোটি টাকার মেশিন আনতে দিবেন, 50 কোটি টাকার মেশিন আনতে যখন অনুমোদন দিবেন, তখন দেওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে তার আনুষঙ্গিক যে সাপোর্টগুলি দরকার এটা আপনি দিবেন। ওইটা নিশ্চিত না করে কোনোভাবেই তার এই ধরনের উদ্যোগে পারমিশন আমার মনে হয় দেওয়া উচিত হবে না। তো কিন্তু এটা দেওয়া হচ্ছে, এবং দেওয়া হচ্ছে পরে যখন গ্যাস বিদ্যুৎ কানেকশন হচ্ছে না এবং গ্যাসের নানা রকমের সংকট আমরা ইদানিং ফেস করছি। যেমন একটা উদাহরণ যদি আপনাকে দিই, গ্যাসের যে মিটারটা দেয় সেই মিটারটা কিন্তু তিতাস গ্যাস দেয়, এবং সম্পূর্ণ সেপারেট একটা রুমে এই মিটারটা থাকে। সেখানে কয়দিন পর পর গিয়ে আপনারা একটা মিটার বাইক করে বলেন যে মিটারের পালস মিসিং হয়েছে, এই জন্য আপনার 17 কোটি টাকা জরিমানা। আচ্ছা, কত বছরে হয়েছে? আমি তিতাসের এমডিকে বললাম যে আপনার এই পালস মিসিং কত বছরে হয়েছে? সে মনে করেন 7 বছরে বা 8 বছরের হিসাব। তাহলে আপনি আজকেই তার কাছে 17 কোটি চাচ্ছেন কেন? আপনি যদি পালস মিসিং, প্রথম হলো যে পালস মিসিং এটার জন্য দায়ী কে? মিটার তো আপনি দিছেন। তাহলে এই ত্রুটিযুক্ত পালস মিসিং হওয়ার মতো মিটার আপনি আমাকে দিলেন কেন? আর দিয়ে আপনি আমার কাছ থেকে এখন একবারে টাকা চাইবেন, এটা তো হতে পারে না। এবং সেখানে লাইন কেটে দিবে, এই কেটে ইত্যাদি ইত্যাদি বহু কিছু করার পরে এটারে থামানো হয়েছে। তারপরে কমিটি করা হয়েছে, বলছে হ্যাঁ পালস মিসিং হয়েছে, পালস মিসিং হলে ঠিক আছে, তাহলে আপনি এটাকে এই কিস্তি করে দেন। যত বছরে পালস মিসিং হয়েছে তত বছরের প্রতি মাসে কিছু কিছু করে আপনি এটা পরিশোধের ব্যবস্থা নেন, কিন্তু তা না করে তার লাইন কেটে দিব। এই রিসেন্টলি এরকম কয়েকটা জায়গায় দেখা যায়। ওই দিন আমাকে আরবির মানে পল্লী বিদ্যুতের এক গ্রাহক সাভারের আমাকে ফোন করছে যে তার ওই দিন 29 তারিখে তার বিলটা দেওয়ার, ওই আগের মাসের বিল দেওয়ার লাস্ট ডেট 29 তারিখে, 30 তারিখ সকালবেলা গিয়ে তার লাইন কেটে দিছি। আপনি কি একবারও ভাবছেন যে তার যে আপনি লাইনটা কেটে দিলেন, তাহলে তার যে উৎপাদন ব্যাহত হবে, সে যে পঙ্গু হয়ে যাবে, তার যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, আপনি কি সেটা একবারও ভাবছেন? আপনি তো লাইন কেটে দিয়েছেন। আপনি লাইন কেটে দিলে সে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার এই বিল জিন্দিগি দিতে পারবেন আপনি। ব্যাংক আজকে যেগুলো করতেছে, যে ব্যাংকগুলি মামলা করতেছে, মোকদ্দমা করতেছে, কইরা একজন উদ্যোক্তাকে মনে করেন আপনি একটা মামলা দিয়ে জেলে নিলেন, সে হয়তো 1 মাস 2 মাস জেলে থেকে আবার বের হয়ে যাবে, কিন্তু টাকা তো আপনি পাবেন না। তাহলে টাকা পাওয়ার জন্য কি করা দরকার সেই কাজটা আপনারা করেন, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকে সেই কাজটা করতে দেখি না। আমি একটু উদাহরণ দিই। আমি একটা ফ্ল্যাট কেনার জন্য খুব নাম করা একটা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট কোম্পানিকে, গুলশানে ওই যে আপনার সুবেস্তু টাওয়ারটা, যেটা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের পাশের বিল্ডিংয়ের 7 তলা, পুরোটা তার অফিস, হাইফাই অফিস। আমি গেলাম, বসুন্ধরা একটা ফ্ল্যাট আমাকে দিবে 3.5 কোটি টাকা সেট করেও 2 কোটি টাকা আমি দিলাম, কিন্তু দেখা গেল সে আমার ফ্ল্যাটও দিল না, কোনো টাকাও ফেরত দেয় নাই। পরে তার বিরুদ্ধে আমি মামলা করলাম, সে 2 বছর জেল খাটছে, জেল খেটে বাইরে হয়ে গেছে, আমি টাকা পাইনি। তার লাভটা কি? যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সংক্ষিপ্তভাবে আর কিছু বলার আছে কিনা? না, আমি মনে করি ব্যাংকগুলিকে বাস্তবতার নিরিখে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা একজন আপনার গ্রাহকের বিরুদ্ধে মামলা করবেন, জেলে নেবেন, তাতে আপনার কিন্তু কোনো লাভ নাই, বরঞ্চ তাকে ব্যবসা পরিচালনা করতে সুযোগ দিয়ে নজরদারিতে রেখে আপনারা আপনাদের টাকাটা উদ্ধার করেন, তাকেও
বাঁচায় রাখেন, তাকেও ব্যবসার মধ্যে রাখেন, কর্মসংস্থান যাতে হারিয়ে না যায় সেই চেষ্টা এটা করেন। জি। এই অনুরোধ আমার ব্যাংকগুলির কাছেও থাকবে, বাংলাদেশ ব্যাংকের কাছেও। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে আমরাও আশা করব যে ব্যাংকগুলো যাতে এই বাস্তবতাগুলো বিবেচনা করেই উদ্যোক্তাদের প্রতি যাতে ন্যায় বিচারটা তারা নিশ্চিত করেন, এই আহ্বানটা আমাদেরও থাকবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। যে দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।